একটা প্রশ্ন সকলে করো তোমরা, আমরা দাদা এই স্টকটাকে নেবো, স্যার এই স্টকটাকে নেবো, এই স্টকটাকে কেনা যায়, এই স্টকটাকে আমি বিক্রি করে দেবো, এই স্টকটা কিনা। অজস্র প্রশ্ন সবাই আমাকে কমেন্টে করছো, কখনো মেইলে জানাচ্ছ যে এই স্টকগুলো কিনেছি, এগুলো কি ভালো স্টক, এই স্টকগুলো কি করা যায়। এই যে এত প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খোঁজা। আমি এর আগেও বলছি, এখনো বলছি একটাই কথা, সেটা হচ্ছে আমি কিন্তু মাছ ভেজে খাওয়াতে তোমাদের উৎসাহী নই। আমি তার থেকে কিভাবে তোমাদের মাছ ধরতে হবে সেটা শিখিয়ে দেবো। আমি কিভাবে খাবার তোমাদের মুখে তুলে দিতে রাজি নই। আমি কিভাবে খাবারটা সংযোগ করতে হবে, কিভাবে খাবারটা সংগ্রহ করতে হবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তো সেই জন্য গোটা ভিডিও সমস্ত আমার এই চ্যানেলে জুড়ে শুধু এই কাজ। অজস্র মানুষের যে প্রশ্নটা রয়েছে, দাদা এই পার্টিকুলার স্টকটা কি করব, কিনবো না বিক্রি করবো, আজকের এই দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা স্টক, সেই স্টকটা মাল্টিপ্যাগার হবে কিনা, পার্টিকুলার এই স্টকটা আগামী দিনে তোমাকে বিরাট কিছু করে দেবে কিনা, এই মাল্টিপ্যাগার স্টকটা তুমি এই মুহূর্তে কিনবে কিনা, এই সমস্ত কিছু বা স্টকটা ভালো হবে, সব কিছু কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করেছি। এর সঙ্গে সঙ্গে একটা কেস স্টাডি করব। কেস স্টাডি কথার অর্থ হচ্ছে একটা প্যারালালি একটা স্টককে দেখাবো, আমি যে পয়েন্টগুলো বলে বলে যাবো সেই সমস্ত পয়েন্টগুলোকে সার্টিফাই করবে, সেই প্রত্যেকটা পয়েন্টকে ভেরিফাই করবে, করে দিয়ে তোমাকে দেখাবে যে স্টকটা আমি যেভাবে বলেছি সেইভাবে গিয়ে কেনা উচিত। আমি কোনো বাই অর সেল রেকমেন্ডেশন করছি না, কোনো স্টক বলছি মানে শুধু এডুকেশন পারপাস। তোমাকে এই যে ভিডিওটা শেখাবো তার পিছনে স্টকটাকে প্যারামিটারগুলো যাতে কি ভবিষ্যতে যত শত শত তোমরা নিজেরা অ্যানালিসিস করে নেবে, সেগুলো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়। আমি চাই তোমরা শেখো। ইনফরমেশন সমুদ্রের মতো সকলের জন্য রয়েছে, প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল। আমি যে শিখেছি, ঠেকে শিখেছি, জেনে শিখেছি, বুঝে শিখেছি, সাহায্য নিয়ে শিখেছি। আমি চাই তোমরা যারা উঠে আসছো, অল্প বয়সী বাচ্চারা বা যারা মধ্যবয়সী কিংবা যারা বয়স্ক, তারা সকলে তোমরা আপনারা যারা রয়েছেন তারা শিখুন, ব্যাপারটা বুঝুন, এমনভাবে শিখুন যেন নিজেরা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারেন। কারণ ভবিষ্যৎটা অনেক সকলের জন্য, ভবিষ্যৎ সকলের জন্য এই মার্কেটটা। সকলে মিলে শিখুন, সকলে মিলে জানুন এবং একটা জায়গায় গিয়ে আপনারা দেখিয়ে দিন আপনারা সেরা। তো সেই কাজটা শুধু আপনারাই পারবেন, আমি শুধু দূর থেকে সাহায্য করা ছাড়া আমার কিছু করার নেই। তো আসা যাক, আমি সৌম্য, সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপের পক্ষ থেকে। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে এবং সঙ্গে সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে সকলের মধ্যে, যাতে কিনা সকলে শিখতে পারে অল্প অল্প করে, আস্তে আস্তে আস্তে। এই শেখাটা আমরা যারা বাঙালি রয়েছে যত শিখতে পারবো তত কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পারবো, অনেক বড় কিছু করতে পারবো। আর যারা পুরনো রয়েছে তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে, এত সুন্দর সুন্দর প্রতিটি কমেন্ট, এত সুন্দর সুন্দর আমাকে উৎসাহিত করছো যে আমাকে পুরো চার্জ করে দিচ্ছ। চলে আসে যাক ভিডিওটার দিকে। ভিডিওর মধ্যে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথাগুলো বলবো, সেগুলো আমি কি কি প্যারামিটার নিচ্ছি সেগুলো নিয়ে একটু বলি। দেখো বন্ধুরা, অনেকে মানে যারা নতুন রয়েছে তারা কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, তারা অন্যের কথা শুনে, কোনো ভিডিও দেখে বা কোনো কিছু শুনে তোমরা স্টকে ইনভেস্ট করার চেষ্টা করছো। কখনো কখনো এরকম হচ্ছে একটা ইউটিউবার থেকে জানছো, আরেকটা ইউটিউবারের কাছে ভেরিফাই করছো। মানে ব্যাপারগুলো হচ্ছে কি, তোমরা নির্ভরশীল হয়ে পড়েছো অন্যের ওপরে, তোমরা নিজের উপর নির্ভরশীল নয়। এতে কি প্রবলেম হয়, অন্যের কথা শুনে ইনভেস্ট করলে বড় বিপদে পড়ে যেতে পারো। নিজের ইম্পর্টেন্ট যে স্টক, যে ইম্পর্টেন্ট যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তুমি লক্ষ্য করে দেখো, এমন ঘটনা ঘটে যে বিভিন্ন ইনভেস্টমেন্ট টাকাগুলো ছড়িয়ে ফেলে এবং তারপরে দেখা যায় সেগুলোতে লস হয়ে থাকে। তখন সেখান থেকে একটা কিন্তু বড় নেগেটিভ জায়গা শুরু হয়ে যায়। তা আমি যে কথাগুলো এই ভিডিওটার মধ্যে বলবো, একজন সাকসেসফুল ইনভেস্টর হতে গেলে বেশ কিছু নিয়ম আছে। যদি সেই নিয়মগুলোকে মানো, যেগুলোকে পরপর সেগুলোকে মেনে যেতে থাকো, তাহলে পর তোমরা কিন্তু এই জায়গায় পড়বে না, কখনো বিপদে পড়বে না, নিজেরা লস খাবে না বা এমন সিচুয়েশন হবে না। আমার কাছে যারা ক্লায়েন্টরা এসছে, কত অজস্র ক্লায়েন্ট আমি দেখেছি আমার এই গোটা জীবন জুড়ে, তাদের মধ্যে দেখেছি কতজন এসছে তারা অন্যের কথা শুনে ইনভেস্ট হয়েছে এবং তারপরে তারা প্রচুর ঝাড় খেয়ে গেছে। ট্রেডিং লোভ দেখিয়েছে তাদেরকে বিভিন্ন জায়গাতে, সেসব লোভে পড়ে গেছে, পড়ে গিয়ে কিভাবে নিজেদের খুব কষ্টার্জিত পয়সাগুলোকে নষ্ট করেছে। তারপরে আমার কাছে এসছে অনেক দেরি করে, সব শেষ হয়ে তারপরে এসছে একজন আমার কাছে। আমি তাদেরকে চেষ্টা করেছি, আমার দিকে কিন্তু যে লসটা হয়ে গেছে সেই লস তো লসই, সে টাকা কি ফেরত এসছে? আসেনি। এবং চেষ্টা করতে নিজের উপর ভরসা রাখো, প্রথম প্রধান কাজ। আমি যে ব্যাপারগুলো মনে করতে পারি, কোনো জায়গাতে স্টকের নাম জানলাম, সেটাকে নিয়ে আমি কারোর কাছে ভেরিফাই করলাম, তারপরে ইনভেস্ট করলাম, এই দিকে যেও না। দেখো, এক নাম্বার হচ্ছে কি, আমাদের রিসার্চ করার তোমাদের সময় থাকে না পার্টিকুলার স্টকটা নিয়ে, একটা নাম্বার ঘটনা। দু নম্বর হচ্ছে অন্যের উপর নির্ভরশীলতা প্রচুর পরিমাণে বেশি রয়েছে, এটা আরেকটা পয়েন্ট রয়েছে। তৃতীয় ব্যাপার হচ্ছে সাধারণ যে জিনিসটা, ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট খুব সিম্পল জিনিস, সেটাকে খুব কঠিন করে তোমরা নিয়েছো, ব্যাপারটা খুব কমপ্লেক্স করে ফেলেছো, ফলে ব্যাপারটার মধ্যে ঢুকতে পারছো না, ফলে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছো। তোমরা যখন কি করছো, পার্টিকুলার মার্কেটটার উপর সময় দিতে পারছো না, যেটা লং টার্ম সময় দেওয়া, অস্থির হয়ে পড়ছো না, এখনই আমার তুলে নিতে হবে। তারপরে তোমাদের কোনো রিসার্চ টিম নেই, যে টিমটা বা এমন কেউ নেই বা এমনভাবে কেউ নেই যে রিসার্চ করে তোমাকে দেবে। মানে সব দিকে নেগেটিভ ব্যাপারগুলো রয়েছে এবং
মার্কেটে যে ওঠা পড়া তার সম্পর্কে অভিজ্ঞতা নেই, ফলে এতগুলো কারণ থাকার জন্য তোমরা কিন্তু শুধু লস করে যাচ্ছ। ইনভেস্টর হিসেবে আসছো, ইনভেস্ট করছো, তারপরে লস করে যাচ্ছ। তো মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমি যেটা মনে করছি, ইফ ইউ ডোন্ট ডু এনাফ রিসার্চ ইউ উইল এন্ড আপ উইথ লস। তুমি যদি এর মধ্যে রিসার্চটা না করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি একটা লসে পড়ে যাবে। তো যাই হোক, এখন যে জায়গাটা আসা সেটা হচ্ছে, প্রথম ঘটনা আমরা জানবো, 1 নাম্বার হচ্ছে বিজনেস। বিজনেস মানে কি ধরনের ম্যানুফ্যাকচার করছে, কি ধরনের সার্ভিস রয়েছে, কি ধরনের কাজকর্ম করছে, দেশে কোথায় কোথায় রয়েছে, বিদেশে কোথায় রয়েছে, এর ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলতে গুলো কি কি রয়েছে, কি কি বিক্রি করেছে, এবং তাদের প্রতিযোগী কারা কারা রয়েছে, সে কি এই বাজারে এই মার্কেটে লিডার কিনা, এই ঘটনাগুলো। এবং মানে বলতে চাইছি সবকিছু, মানে একটা প্রোডাক্ট, একটা কোম্পানির সঙ্গে সবকিছু। যেমন একটা বন্ধুর সঙ্গে বা একটা বান্ধবীর সঙ্গে তুমি যখন কোনো আলাপ করতে যাচ্ছ, প্রথম দেখা করতে যাচ্ছ, তার সম্পর্কে যদি তুমি কিছু না জেনে যাও তাহলে আলটিমেট তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। সে কি ধরনের বন্ধু তোমার মতো কিনা, সে কি ধরনের বান্ধবী তোমার মতো কিনা, ঠিক সে কোথাকার কি ধরনের লোক সেগুলো তুমি না জানো। ঠিক সেম ভাবে ভেরি ইজিলি এই মার্কেটের মধ্যে যখন তুমি আসছো, তুমি কিন্তু পার্টিকুলারলি একটা স্টককে, একটা কোম্পানিকে সেরকম ভাবে জানো, সেরকম ভাবে বুঝো, একটা বন্ধুকে যেরকম ভাবে তুমি বুঝছো। তো সেটাকে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। 1 নাম্বার তাহলে আমরা বুঝলাম কি, বিজনেসটা বুঝবো। সেকেন্ড, আমি কি করবো, এই বিজনেসটা কোথা থেকে বুঝবো, কোম্পানি ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু রিড করতে পারো। তারপরে আসবো থার্ড জায়গা, দ্যাট ইজ ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন মানে আমি যে প্রোডাক্টটা কিনবো, যে কোম্পানির, যে একটা পেন আমি কিনতে চলেছি, আমি যে পেনটা কিনছি, আমি চিন্তা করে নেবো এই পেনটার দাম কত হতে পারে। এই পেনটার দাম কি 10 টাকা, এই পেনটার দাম কি 100 টাকা, না এই পেনটার দাম 5 টাকা। তো আমাকে প্রথমে এটা জানতে হবে। কেউ যদি বলে দাদা আমি আপনাকে এই পেনটা দেবো, খুব ভালো পেন, আপনি নিন, এটার দাম 100 টাকা মাত্র, তখন তুমি কি নিয়ে নেবে পেনটা? একবারও না, তুমি বাজারে যাচাই করবে, দেখবে যে আরে এটার দাম দেখুন তো, বা এই ছবিটা তুলে নিয়ে গিয়ে দেখাবে এটা কিরকম হতে পারে, এটা কিরকম লেখা পড়ে, কতদিন চলবে, তুমি সবগুলো জেনে নিলে তবে কিন্তু একটা পেনকে কিনছো। তুমি একটা 5 টাকার পেনকে 5 টাকার বদলে 6 টাকা দিয়ে রাজি আছো, যদি পেনটা ভবিষ্যতে গিয়ে তোমাকে ভালো কিছু করতে পারে। অর্থাৎ ভালো কিছু বলতে এই পেনটা অনেক বেশি দিন চলে, তোমার যে কস্টটা 6 টাকাটা সেটা যেন উঠে যায়। তুমি 4 টাকা করে দুটো পেন কিনলে যতটা চলে তার থেকে বেশি যদি 6 টাকা দিয়ে একটা পেনে চলে, তুমি নিশ্চয়ই সেই পেনটা ইউজ করবে। সবসময় ভ্যালুয়েশনটা আমরা চেক করে নেবো যে কোনো স্টকের। যা সামান্য 5 টাকার একটা পেনকে আমি যদি ভ্যালুয়েশন চেক করতে পারি, তাহলে কেন 5000 টাকা দিয়ে যেসব স্টকগুলো কিনছি তার ভ্যালুয়েশন চেক করবো না? আমরা দেখে নেবো ভ্যালুয়েশন কি কি জিনিস দেখবো, পি রেশিও, আমরা পিইজি রেশিও দেখবো, পিবি রেশিও দেখবো, আমরা সবগুলো এই চেক করার পরে ইন্ট্রিনসিক ভ্যালু দেখবো। এগুলো কি এই নিয়ে এখন বলতে পারবো না, কারণ এগুলো সব বলা আছে। যারা মেম্বারশিপ মাত্র 29 টাকা করে নিয়ে তোমরা দেখতে পারো, সেখানে এডুকেশন ভিডিওর মধ্যে সব বলেছি। সেগুলো বলতে গেলে এখন কিন্তু ঘন্টা খানেক লেগে যাবে, সেখানে আমি আসছি না। এবারে রিয়েল ভ্যালু কি, এরপরে চার্ট, RSI দেখে মোটামুটি একটা ভ্যালুয়েশন তৈরি করা যায়, সেগুলো সব আমি কিন্তু মেম্বারশিপ দেখতে পারবো। মানে আমি ওখানে সবভাবে ভ্যালুয়েশনটা বোঝানোর চেষ্টা করেছি। ভ্যালুয়েশন বুঝে গেলে আমি একটা জিনিস দেখবো, সেটি ডিভিডেন্ড। ডিভিডেন্ড কোম্পানিটা প্রতি বছর দেয় কি, প্রফিট হচ্ছে তো ডিভিডেন্ড দিচ্ছে না, এরকম ঘটনা ঘটছে কি, এটাও কিন্তু একটা মেজারমেন্ট। দেখে নেবে ডিভিডেন্ড প্রতি বছর দিচ্ছে কিনা, ডিভিডেন্ড বাড়াচ্ছে কিনা, প্রফিট বাড়ছে, রিজার্ভ বাড়ছে, ডিভিডেন্ড দিচ্ছে না কেন, এরও কারণ আছে। এবং এরকম ঘটনা করতে পারে যে কোম্পানিটা অন্য কোনো জায়গায় কাজ করছে, অন্য আরো বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে বলে ডিভিডেন্ড দিচ্ছে না, এই পয়েন্টটাও কিন্তু দেখে নিতে হবে। এবার আসবো বেশ কিছু জায়গাতে আরো কয়েকটা পয়েন্ট, যেরকম আমি আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে চার্ট। আমাকে কি করতে পারে, চার্টকে বুঝে নিতে হবে, চার্টটা দেখে নিতে হবে। চার্টের মধ্যে লং রানে কোম্পানিটা যেন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যায় সেটা দেখবো। ওটা পড়া থাকবে কোনো কোনো কোম্পানি, সব কোম্পানির টার্গেটলি আর 90% অ্যাঙ্গেলে উঠে যাচ্ছে হতে পারে না, ওঠা পড়া থাকবে, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম চার্টে দেখবো উঠছে কিনা। সেকেন্ড ওয়ান আমি কি দেখে নেবো, সেখানে বিজনেস, যেটা আমি বললাম বিজনেসে কি কি প্রোডাক্ট আছে, এর প্রতিযোগিতা কারা রয়েছে, মোট আছে কিনা। মোট কথা অর্থ যে তুমি একটা দুর্গের ভিতর বসে আছো, তোমার চারিদিকে পরীক্ষা খনন করা, তার মধ্যে জল রয়েছে, উল্টো দিকে শত্রুরা যারা আসবে, মানে তোমার প্রতিযোগী যারা তারা আসবে, তাদেরকে জল পার হয়ে ভেতরে আসতে হবে তোমাকে দুর্গ আক্রমণ করার জন্য। এই জলটার পরীক্ষাটা তোমার কিন্তু একটা বড়, যাকে বলা হয় শিল্ড তৈরি করে দিচ্ছে তোমাকে। তো এইটাকেই আমরা বলছি মোট। এটা মিস্টার ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী। এবারে আসছি মোটটা দেখে নেবো, যে আমি যে জিনিসটা বিক্রি করছি, যেরকম পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, এখন পিডিলাইটের অনেক প্রতিযোগী এসছে, কিন্তু বহু বছর ধরে পিডিলাইট কিন্তু একাই সাম্রাজ্য চালিয়ে গেছিল, ফলে মোটের ওপর দিক থেকে সেরা। তো সেই রকম ঘটনাটা আমরা দেখে নেবো সেই দিক থেকে। আমরা দেখে নেবো এরপর কি, নেক্সট আমি দেখবো সেলস গ্রোথ। সেলস গ্রোথ কেমন রয়েছে বছরের বছর দেখবো, কোয়ার্টার অন কোয়ার্টার দেখবো,
প্রফিট গ্রোথ দেখবো, বছরের পর বছর দেখবো, কোয়ার্টার অন কোয়ার্টার দেখবো। তারপরে আমরা দেখবো প্রমোটার মানে মালিক যারা এই কোম্পানিটাকে স্থাপন করেছে তাদের কি পার্সেন্ট রয়েছে। যদি 50% অ্যাবভ থাকে তাহলে খুব ভালো কথা, নিঃসন্দেহে থাকা যায়। যদি 50% কমও থাকে কোনো কোনো কোম্পানি যেমন আইটিসি প্রফেশনালি ম্যানেজ, ফলে সেখানে কিন্তু 50% থাকছে না, সেখানে কিন্তু কি থাকছে, সেখানে কিন্তু প্রফেশনালি ম্যানেজ করছে, ফলে সেখানে প্রমোটার কম থাকলেও এফআইআই এবং ডিআইআই এদেরকে বলে ইনস্টিটিউশনাল, তারা যেন বেশি পরিমাণ থাকে, তাহলেও কাজ চলে যাবে। তাহলে এটা একটা বোঝা গেল। কোম্পানির ঋণের পরিমাণ কি, একটা কোম্পানি কি করছে, ব্যবসা চালাচ্ছে, খুব ভালো ব্যবসা চলছে, আদানি ইন্ডাস্ট্রিজ যেরকম, এদের কিন্তু ঋণ প্রচুর। ঠিক আদানি বলে না, যেসব কোম্পানিগুলোর কথা বলছি, আদানি মানে খারাপ হয়ে যাওয়া তা নয়, কিন্তু ঋণ নিয়ে বসে আছে। এবার এই যে এত পরিমাণ ঋণ নিয়েছে, এই ঋণের তো সুদ দিতে হবে, আসলও দিতে হবে। যদি আসল তুমি এখন না দাও, সুদটা তোমার দিতে হবে। যদি তুমি কিছুই না দাও, একদিন গিয়ে তোমার আসল সুদ সব খেয়ে পুরো কোম্পানিটাকে নিলাম হয়ে যাবে এবং তুমি শূন্য হয়ে যাবে। ফলে সবসময় নজর রাখবে ঋণের পরিমাণ কি আছে, ঋণ কোথায়, ব্যালেন্স শিটে কি আমরা ঋণের পরিমাণ দেখবো, রিজার্ভ দেখবো। মানে তোমার পকেটে 100 টাকা নিয়ে বাজারে বেরিয়েছো, এবার বাজারে গিয়ে তুমি দেখছো মাছ কিছু সবজি কিনছো, দেখছো তোমার টাকা শর্ট পড়ে গেল, তখন তুমি বললে কি করা যাক, বন্ধুর কাছে কি বলে, ভাই আমাকে 10 টাকা ধার দিবি। 10 টাকা হলে কিন্তু 110 টাকা হলে আমার কাজটা পুরো হয়ে যায়। সে বন্ধুর কাছে তুমি 10 টাকা নিলে, তুমি কিন্তু জানো আগামীকাল সকালে তাকে যখন টাকাটা ফেরত দেবে, তার সঙ্গে 1 টাকা সুদও দিতে হবে। তোমার পকেটে 100 টাকার জন্য তুমি নিশ্চিন্ত যে আমি 100 টাকা নিয়ে বেরিয়েছি, 10 টাকা প্লাস 1 টাকা 11 টাকা যদি চেয়ে নেয় বন্ধুটা, আমার কোনো অসুবিধা হবে না, বাকি টাকা 89 টাকা পকেটে ইনট্যাক্ট থাকবে। তাহলে আমি দেখবো কোম্পানিকে ঋণ নিতেই হবে, না হলে কোম্পানি ভালো জায়গায় যেতে পারবে না। এবার কোম্পানি যখন ঋণ নেবে, ঋণের পরিমাণটা আমি দেখে নেবো, ঋণটা কতটা নিচ্ছে। সুতরাং এটাকে দেখি ডেট টু ইকুইটি রেশিও দিয়ে। তো ডেট টু ইকুইটি রেশিও কিভাবে হয়, ক্যালকুলেশন কি করে, সব মেম্বারশিপের মধ্যে নিয়ে দেখতে পারো। তো এইগুলো দেখার পরে শেষ জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে যারা কাণ্ডারি, একটা কোম্পানিকে চালানোর জন্য কাণ্ডারি দরকার পড়ে, যারা যেরকম এমডি আছে, সিইও রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, যারা ফাইন্যান্সে রয়েছে, যারা ম্যানেজমেন্টটাকে দেখছে, যারা অডিটের ব্যাপারগুলো দেখছে। তো এই সবগুলোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা ম্যানেজমেন্ট তৈরি। ম্যানেজমেন্ট যত ভালো হবে, জানবে সেই কোম্পানি তত ভালো দৌড়াবে। তুমি হ্যাপিয়েস্ট মাইন্ডের নাম শুনেছো, হ্যাপিয়েস্ট মাইন্ড যা কাজ করছে, অনেক কোম্পানি সেরকম আইটি কোম্পানি কাজ করছে, কিন্তু ওদের ম্যানেজমেন্ট দেখে কিন্তু অনেকে বিশ্বাস করে এখানে ইনভেস্ট করে। যেই ম্যানেজমেন্টের টপ যিনি রয়েছেন মিস্টার অশোক সুতার, তিনি যেই মুহূর্তে বেরিয়ে যাবেন, কোম্পানি কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে। রতন টাটাকে দেখে কিন্তু অনেকে ইনভেস্টেড হচ্ছে টাটা কোম্পানিতে। ঠিক সেম ভাবে যদি তুমি দেখো আইডিএফসি ফার্স্ট ব্যাংক, মিস্টার বৈদ্যনাথন বহু বছর অভিজ্ঞ, তাকে দেখে কিন্তু বহু লোকে হচ্ছে। আদিত্যপুরী এইচডিএফসি ব্যাংকে, তাকে দেখে কিন্তু বহু লোক ঝাঁপিয়েছিল। ঠিক এই ব্যাপারগুলো কিন্তু অনেক জায়গা জুড়ে রয়েছে ম্যানেজমেন্টকে ছেড়ে তুমি কিছুতেই বেরোতে পারো না। তাহলে এইটা আমরা বুঝে গেলাম। এই পয়েন্টগুলোকে নিয়ে কিন্তু এরপরে আমি শুরু করব কেস স্টাডি। তাহলে আসা যাক কেস স্টাডির দিকে। তোমরা একটু একটু করে জানো, শেখো, বোঝো, এবং আমি চাই তোমরা স্বাবলম্বী হও, এবং স্বাবলম্বী হয়ে নিজেরা অ্যানালাইসিস করো। এবং এটা আমার অন্তর থেকে আমি মনে করি, যেদিন তুমি এটা করতে পারবে, তোমরা এটা করতে পারবে, আমি সবথেকে খুশি আমি হব। তো আসা যাক এখানে। দারুণ একটা কেস স্টাডির মধ্যে চলে এলাম। ফ্যান্টাস্টিক কোম্পানিকে নিয়ে শুরু করতে চলেছি আমার এই কেস স্টাডিটা। শুরু হবে সেটা নিয়ে জেনসার টেকনোলজিকে নিয়ে আমি স্টার্ট করছি। একটা দয়া করে একটা কথা বলে রাখি, মনোযোগ দিয়ে শোনো। আমি যে স্টক নিয়ে বলি, সবাই তোমরা সেই স্টকে ঝাঁপাতে থাকো। দয়া করে এই ধরনের কাজ তোমরা করো না, কারণ আমি বলছি মানে শুধু এডুকেশন, তোমার যে শিখিয়েছি সেটা বোঝানোর জন্য। এর মধ্যে কোথাও কোনো রকম বাই রেকমেন্ডেশন আমি করছি না ভাই। চলো আসা যাক চটপট। ভাই এবং বোনেরা সকলকেই বলছি, সেটা হচ্ছে কেস স্টাডিতে জেনসার টেকনোলজি। প্রথমে আমি কোথায় যাবো? আমি ফার্স্টে চলে আসবো ওয়েবসাইটে গিয়ে আমি কি দেখবো? বিজনেস আমি কি করে বুঝবো? বিজনেস হচ্ছে কি কাজ করে? লিডিং টেকনোলজি সলিউশন রয়েছে কোম্পানি মানে $4.4 বিলিয়ন USD বিজনেস রয়েছে। আরপিজি গ্রুপের কোম্পানি, 145টার বেশি গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে সারা বিশ্ব জুড়ে, 10,500-র বেশি ওয়ার্কফোর্স রয়েছে, 30টার বেশি কিন্তু গ্লোবাল যারা বলা হয় গ্লোবাল লিডার্স এদের সঙ্গে যুক্ত রয়েছে। ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করছে, ইনফ্রার উপরে কাজ করছে, আইটির উপরে কাজ করে, স্পেশালিটি রয়েছে এবং ইমার্জিং টেকনোলজি তার উপর কাজ করছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, জেন এআই টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং টেকনোলজি। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এটা আমি কোথায় পাবো? স্ক্রিনারে চলে যাচ্ছি, স্ক্রিনার সঙ্গে ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইট থেকে কেস স্টাডির মধ্যে ডিটেলস পেয়ে গেলাম জেনসার দিয়ে। আমি স্ক্রিনারে চলে এলাম, স্ক্রিনারে গিয়ে জেনসার টেকনোলজি দিয়ে টাইপ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল। সেখানে আমি দেখে নিচ্ছি, যেখানে মেইন অবজেক্টগুলো দেওয়া সে কিভাবে কাজ করছে সেটা থেকে জেনে নিচ্ছি। তাহলে এইটা থেকে আমার একটা ওভারভিউ পেয়ে গেলাম কোম্পানিটা কিরকম, কোম্পানি কি প্রোডাক্ট রয়েছে, কিভাবে কোম্পানিটা কাজ করে, একদম ফটাফট বেরিয়ে গেল। এবারে আমি চলে আসছি স্ক্রিনারে পরের পার্টে কি সামারির মধ্যে থেকে আরেকটু ইনফরমেশন নেব। কি নিচ্ছি? হাইটেক
হাইটেক কাজকর্ম করে, ম্যানুফ্যাকচারিং কাজ করে, কনজিউমার সার্ভিসের উপর কাজ করছে, ব্যাংকিং এবং ফাইন্যান্সের উপর কাজ করছে। তো এই জিনিসগুলোকে আরেকটু ইনফরমেশন পেয়ে গেল, ও তার মানে এই কোম্পানিটা এই জায়গায় কাজ করছে, তার মানে এই ইমপ্রুভমেন্ট এই জায়গা হবে। কোথায় কোথায় কাজ করছে? ইন্ডিয়াতে রয়েছে, ইউএসএতে রয়েছে, ইউকেতে রয়েছে, ইউরোপে রয়েছে, আফ্রিকায় রয়েছে। তাহলে তোমরা শিখতে পারছো নিশ্চয়ই আমি কিভাবে বলছি। তোমরা এইভাবে যাবে, ওয়েবসাইটে যাবে, প্রত্যেকটা কোম্পানি, ভালো কোম্পানির ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে স্টাডি করো। সেকেন্ড চলে আসে স্ক্রিনার, এছাড়া আরো অনেক রয়েছে, টিকার টেপ যেতে পারো, সেখানেও কিছু দেওয়া আছে। স্ক্রিনারে খুব সুন্দর করে দেওয়া থাকে, সেই জন্য এই কথাটা বলছি। সেকেন্ড যে কাজটা করবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চার্টটা দেখে নেবো। চার্টে ম্যাক্সিমাম চার্ট দেখছি, দেখো 8178% রিটার্ন দিয়েছে। রিস্কি, কারণ কি কোম্পানিটা ওঠা নামা করছে, ঠিক আছে, কিন্তু কোম্পানিটা কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট। তুমি 5 বছর রিটার্ন দেখো 259% দিচ্ছে, দারুণ রিটার্ন, বিশাল বিশাল হাজার হাজার পার্সেন্ট রিটার্ন এক্ষুনি আশা করো না। 205 বছর রিটার্ন দিচ্ছে মানে ফ্যান্টাস্টিক। 1 বছর রিটার্ন 59% দিয়েছে, খুব ভালো কথা। এবারে আমি চলে আসছি কি, স্ক্রিনারের মধ্যে চলে আসবো। আবার স্ক্রিনারের মধ্যে কি দেখবো? স্ক্রিনারের মধ্যে ফান্ডামেন্টাল দেখে নেবো। ফান্ডামেন্টাল যে কথাগুলো কি কি তোমায় বলেছিলাম মনে পড়ছে? ভ্যালুয়েশনের কথা বলেছিলাম, সেলস গ্রোথের কথা। ফান্ডামেন্টালের মধ্যে মার্কেট ক্যাপ কত? 17,000 কোটি। এখানে তুমি নিশ্চয়ই জানো একটা লার্জ ক্যাপ হয়, একটা মিড ক্যাপ হয়, একটা স্মল ক্যাপ হয়, 3 ধরনের হয়। মাইক্রো ক্যাপ একটা আরো কম হয়। 20,000 কোটির বেশি হয়ে গেলে তাকে আমি লার্জ ক্যাপ বলবো। 5 থেকে 20-র মধ্যে হলে আমরা বলবো মিড ক্যাপ। 5,000 পর্যন্ত হচ্ছে স্মল ক্যাপ, মানে 0 থেকে 5,000 বলে, কিন্তু ওটাকে 0 বলবো না। 1,000 থেকে 5,000 বলছি আমি স্মল ক্যাপ, কেন 1,000-এর নিচে মারাত্মক যেগুলো, সেগুলোকে আমরা বলবো মাইক্রো ক্যাপ। সেসব মাইক্রো ক্যাপ তোমাকে লাখপতি করতে পারে, আবার রোডপতি করে দিতে পারে। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমাদের এই দিকে কাজ, এই দিকে কাজ করব। তো আসা যাক এবারে সেকেন্ড কাজের দিকে। কারেন্ট মার্কেট প্রাইস কত? 762 টাকা। বেশ, জেনে নিলাম। এটা কেন জানছি? ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন তৈরি করার সময় আমার এগুলো কাজে লাগবে। তো আসা যাক এবারে কি ভ্যালুয়েশন কি ডিটেলসে কিন্তু আমি বুঝিয়েছি, মেম্বারশিপ নিয়ে দেখতে পারে। এখন যেটা জিনিস সেটা হচ্ছে এই মুহূর্তে পি কি রয়েছে তা জানবো। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল যে পি কোথায় আছে, ইন্ডাস্ট্রিজ পি কীভাবে দেখবো, সব স্ক্রিনারে পাবে। এছাড়া টিকার টেপে পাবে। এছাড়া আর অনেক রয়েছে, অজস্র, এমন এত ওয়েবসাইট রয়েছে, এত ফাইন্যান্স জায়গা রয়েছে যেগুলো আমি জানি না তোমরা জানো, এমন অনেক জায়গা রয়েছে, সেখান থেকে তোমরা অনেকে দেখে নিতে পারো। আমি যে কথাটার মধ্যে আসছি সেটা হচ্ছে নেক্সট জায়গা, সেটা হচ্ছে পি রয়েছে 25.9। তো পি মানে ব্যাপারটা কি সেখানে আমি এখন আর জায়গা নেই, তাহলে সময় কম, বলতে পারবো না। তাহলে ইন্ডাস্ট্রিজ পি 37.2 আর স্টকটার পি 25.9। তার মানে বুঝতে পারছো ইন্ডাস্ট্রিজ পি থেকে কমে তুমি পাচ্ছ, তাহলে ভ্যালুয়েশন কিন্তু বেশি নয়। এবারে তুমি যখন পির কম্প্যারিজনে যাবে, একটু পিরেও আসবে, পিরের মধ্যে দেখে নেবে, সেখানে কিন্তু দেওয়া আছে অন্যান্যগুলোর তুলনায় এই স্টকটার কিন্তু পি এবং ইন্ডাস্ট্রিজ কম্প্যারিজন যদি করো, একমাত্র এই স্টকটাই দেখতে পাচ্ছি আন্ডার ভ্যালুড রয়েছে। তো সেটা তুমি দেখে বুঝে যাচ্ছ, কিন্তু শুধু ভ্যালুয়েশন দেখলাম ঝট করে কিনলাম তা কিন্তু নয়, আমাকে সব দেখতে হবে। তাহলে আমি এটা বুঝলাম পিজি কি জিনিস, সেটা আমি মেম্বারশিপ দেখতে পারো। এখন শুধু এইটুকু বলি, পিজি হচ্ছে 1.51, এক বা তার কাছে থাকলে সবচেয়ে ভালো। পিজির সঙ্গে সেলস গ্রোথের একটা সম্পর্ক রয়েছে, সেলস গ্রোথ যখনই বাড়তে থাকবে পিজি তখন আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং পিজি 1.5 মানে ফেলে দিলাম তা না, অনেক জিনিসকে দেখতে হবে। ইন্ট্রিনসিক ভ্যালু কত রয়েছে? 306 টাকা। মানে তুমি যে দামে পেনটা কিনছো সেই দামটা, মানে আমি যদি কথাটা বলি তোমাকে, এই পেনটা বানাতে খরচ হয়েছে 1 টাকা, এই পেনটা বিক্রি হচ্ছে 5 টাকাতে, এবং অনেকে এর জন্য 100 টাকাতে রাজি আছে। কেন 100 টাকাতে রাজি আছে? কারণ হচ্ছে এই পেনটা 10 বছর ধরে লিখে যাবে কিন্তু শেষ হবে না, জাস্ট ফর জোকিং। আর যদি এরকম ঘটনা ঘটে, একটা পেন কিনলাম, আমাকে প্রতি বছরে 5 টাকা করে প্রতি 3 মাস বাদে বাদে লাগছে, 10 বছরে লাগছে না কালি, তাহলে আমার জন্য 100 টাকা ঠিক। কিন্তু সেটা সঠিক কি বেঠিক সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে, 5 জনকে জিজ্ঞেস করতে হবে আপনি ক বছর ব্যবহার করছেন, বলছি মোটে 1 বছর। তাহলে এর বেশি কিও আমরা জানি? 1 বছরের বেশি না, তাহলে এর বেশি আমরা জানি না যখন, তাহলে বুঝবো 10 বছর চলবে কি চলবে না, জানি না। এবার আসছি সেকেন্ড ঘটনাতে, এই স্টকটাকে, এই পার্টিকুলার পেনটাকে আমি 10 টাকায় কেন কিনবো? তাহলে আমাকে যাচাই করতে হবে পেনটার কত গুণ রয়েছে, সুবিধা কি আছে, অসুবিধা। তো আমাকে সেই জন্য এর ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু 5 টাকা না 1 টাকা, কিন্তু 1 টাকায় আমি কি জীবনে পাবো? যে বানাচ্ছে সে কি উইদাউট প্রফিটে সে আমাকে বিক্রি করবে? এইসব প্রশ্নগুলো থাকে। ফলে ইন্ট্রিনসিক ভ্যালু পেলাম মানে ঝাঁপিয়ে পড়লাম, ইন্ট্রিনসিক ভ্যালু জীবনে ভালো ভালো কোম্পানিতে কোনোদিন নাও আসতে পারে, সুতরাং সেটাকে মাথায় রাখবে। হয়ে গেল। সেলস গ্রোথে চলে এসো। সেলস গ্রোথকে লক্ষ্য করো, 2022 সাল, 23 সাল, 24 সালে 3টে বছরের মধ্যে কম্পেয়ার করো। যদি তুমি কম্পেয়ার করো 22 সাল, 23 সাল, 24 সালের মধ্যে, তাহলে তুমি এক লক্ষ্য করবে সেলস 4244 কোটি ছিল 22 সালে, 23 সালে 4848 কোটি এবং 24 সালে 4902 কোটি। অর্থাৎ আস্তে আস্তে সেলস বাড়ছে বছরে বছরে। টিটিএম বলে একটা সুন্দর জিনিস রয়েছে, তোমরা দেখেছি জানি না, ট্রেলিং 12 মান্থ, অর্থাৎ ও মোটামুটি 1 বছর, মানে আজকের দিন দাঁড়িয়ে গত 1 বছরের মধ্যে
কি জিনিস তৈরি হয়েছে সেটাকে দেখিয়ে দিচ্ছে। মানে ধরো এই পেন ম্যানুফ্যাকচার করছি এবং এই পেন প্রতি বছরে 100টা করে তৈরি করে, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, 1 লক্ষ হতে পারে। এবারে এই পেনটা আমি দেখলাম আজ গত 1 মাস আগে দেখাচ্ছে 900খানা মতো পেন বের করতে পেরেছে। এখন কি দাঁড়াচ্ছে সেটা আমি কিন্তু জানি না, কিন্তু ওরা হিসেব করছে ঠিক গত 1 বছরের মধ্যে এই পেনটা কতবার তৈরি হয়েছে এবং কত সত্যি তৈরি হয়েছে। যদি সেই হিসেবটা পাওয়া যায় তাহলে আমি ফিউচার ফোরকাস্টটা কিছুটা পাবো যে এটা কি টার্গেটটা আপ মুভমেন্ট, ফ্ল্যাট মুভমেন্ট আর ডাউন মুভমেন্ট। ফলে টিটিএমটা একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে। জানি না কেন তোমরা এই প্রশ্নটা কখনো করোনি। আচ্ছা, অপারেটিং প্রফিট মার্জিন বা ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখে দেখো 22 সালে 15 ছিল, 23 সালে 11 হয়েছে, 24 সালে 18 হয়েছে, অর্থাৎ 12 চলছে এবং টিটিএম 17 রয়েছে। মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো, মুভমেন্টটা 10-এর ওপরে রয়েছে। ভালো কথা। নেট প্রফিট দেখে নাও, 422 কোটি ছিল, তার থেকে কমে 23 সালে 328 কোটি হলো, তারপরে বেড়ে 665 কোটি হলো 24 সালে। তার মানে তুমি বুঝতে পারছো কোম্পানিটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে নেট প্রফিট, যার ইম্প্যাক্ট তোমার চার্টে পড়ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এর লাভবান তুমি হচ্ছ বা বুঝতে পারছো এর কিন্তু প্রফিট ভালো হচ্ছে, প্রফিট হচ্ছে না তা নয়। এবার আসবো কি, আমি কোয়ার্টারে আসবো। কোয়ার্টার কেন, স্পেসিফিকভাবে আমি দেখবো একটা ছেলে কি একটা মেয়ে পরীক্ষায় পাশ করলো, পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রতি বছরে, আমি অ্যানুয়াল রিপোর্ট দেখছি যে ছেলেটা ভালো করছে, কিন্তু আমি কোয়ার্টার দেখি, সেমিস্টার ওয়াইজ দেখি, তাহলে ছেলেটা কি মেয়েটা যে এক্স্যাক্ট কীভাবে এগোচ্ছে আমি তাকে ভালো করে ধরতে পারবো। এক্স্যাক্ট ওয়েতে এখানেও তো এভাবে করবো। আমরা কোয়ার্টারলি সেলস গ্রোথ দেখে নেবো, কোয়ার্টার প্রফিট গ্রোথ দেখে নেবো। তুমি যদি দেখো আমি সেপ্টেম্বর 2023 দেখছি, ডিসেম্বর 2023 দেখছি, তারপরে মার্চ 2023 দেখছি, আর তারপরে জুন 2024 দেখছি। প্রতি বছরে তুমি যদি দেখতে যাও তাহলে তুমি কি দেখছো, সেলস গ্রোথ দেখো, আমি সেপ্টেম্বর 23 দেখছি 1241 কোটি, ডিসেম্বর 23 দেখো 1204 কোটি, আবার চলে আসো মার্চ 24 সেখানে দেখো 1230 কোটি, আমরা দেখবো জুন রিসেন্ট খবর অনুযায়ী 1288 কোটি। মানে বুঝতে পারছো টার্গেটটা, বুঝতে পারছো কোন লাইনে এগোচ্ছে, যে লাইনটা কিভাবে তৈরি হচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন ছিল যেটা সেপ্টেম্বর 19%, সেটা ডিসেম্বরে কমে 17% হয়েছে এবং মার্চেও 17 রেখেছে, এবারে কিন্তু কমে গেছে 15 হয়ে গেছে। মানে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কোয়ার্টার যে দেখি কমে আসছে, মানে আমাদের রিপার্ট নেক্সট ইয়ারে কিন্তু এফেক্ট পড়বে, কমতে পারে। আমি চলে আসবো নেট প্রফিট দেখো 174 কোটি করেছে সেপ্টেম্বর 23 সালে, ডিসেম্বরে 162 কোটি, মানে ডিসেম্বরে আরও কমেছে। আবার মার্চে গিয়ে দেখলাম 173 কোটি, বেড়ে গেল। আবার জুনে দেখলাম 158 কোটি। মানে এটা একটা ফ্ল্যাকচুয়েট করছে ব্যাপারটা, বুঝতে পারছো তো। এখানে কি খরচ খরচাপাতি হয়েছে, কোন এক্সপেন্ডিচার হয়েছে সেগুলো আমি জানবো ক্যাশ ফ্লো থেকে। তার মানে ক্যাশ ফ্লোকে কিন্তু তুমি বাদ দিতে পারছো না। মানে আমরা কি জিনিস নিলাম, আবার একটা সামাপ করছি, বারবার বলছি জিনিসটাকে বোঝো। এরপরে আর প্রশ্ন আমি শুনতে চাই না যে স্টকটা কেমন, তোমরা বলবে স্টকটা কেমন, তারপরে ফার্দার যে জায়গাটা সেটা আমি দেখতে রাজি আছি। প্রথম ঘটনা যেটা, সেটা আমরা কি দেখছি, চার্ট দেখে নিচ্ছি। সেকেন্ড, আমি ব্যবসাটা বোঝার চেষ্টা করছি, প্রোডাক্টটা কি, কিসের প্রোডাক্ট কিভাবে কাজে লাগে। থার্ড ওয়ান আমি দেখছি কি, সেলস গ্রোথ দেখছি, প্রফিট গ্রোথ দেখছি, ইয়ার অন ইয়ার বেস দেখছি, কোয়ার্টার অন কোয়ার্টার বেস দেখছি। এবারে আমি দেখছি কি ক্যাশ ফ্লো, অর্থাৎ তোমার পকেটে কি পরিমাণ ক্যাশ রয়েছে, অর্থাৎ কোম্পানিটা কিভাবে চলছে, তার কি পরিমাণ ইনভেস্টিং অ্যাক্টিভিটি রয়েছে, কি পরিমাণ অপারেটিং অ্যাক্টিভিটি রয়েছে এবং কি পরিমাণ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি রয়েছে। অর্থাৎ মার্চ 2023 যদি দেখি অপারেটিং অ্যাক্টিভিটি যেখানে ছিল 714 কোটি, মার্চ 2024 দেখছি কিন্তু 642 কোটি, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটি কমে গেছে। অপারেটিং অ্যাক্টিভিটি কিসে লাগে, ইনভেস্টিং অ্যাক্টিভ কিসে লাগে, সেগুলো নিয়ে পরে আমি মেম্বারশিপের মধ্যে নিয়ে দেখতে পারো, এখনও বানায়নি, এরপরে আমি ক্যাশ ফ্লো নিয়ে আসবো সময় সুযোগ পেয়ে। সেকেন্ড আমি আসছি ইনভেস্টিং অ্যাক্টিভিটি, দেখো নেগেটিভ 527 কোটি রয়েছে গত বছরে, এবছরে কিন্তু কমেছে নেগেটিভটা, 476 কোটি নেগেটিভ হয়েছে। আমি যদি চলে আসি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি 219 কোটি মাইনাস, এবং মার্চ 24 হচ্ছে 197 কোটি মাইনাস। আমি এবারে ক্যাশ ফ্লোটা কেন করছি, কিসের জন্য, আমার একটা রিজন থাকে যে হঠাৎ আমি ক্যাশ ফ্লো দুমদাম কতগুলো ভ্যালু পেলাম, ভ্যালু থেকে বুঝলাম কিছু যে প্লাস মাইনাস কেন। একটা ক্যাশ ফ্লো মানে এই মুহূর্তে তুমি যে দোকানটা খুলেছো, দোকানে তোমার হাতে কত ক্যাশ আছে। ক্যাশ থাকলে তোমার সুবিধা কি, ক্যাশ মানে পকেটের ক্যাশ নয়, লিকুইডিটি থাকলে তুমি কি ডিভিডেন্ড দিতে পারছো, লিকুইডিটি থাকলে কি তুমি বিজনেসটাকে বাড়াতে পারছো, লিকুইডিটি থাকলে কি তুমি ইচ্ছা করলে কোনো কোম্পানিটির ব্রাঞ্চগুলো খুলতে পারছো, লিকুইডিটি মানে কি প্রোডাকশনটা বেশি করতে পারছো, লিকুইডিটি মানে কি ডিমান্ড বাড়লে র মেটেরিয়াল বেশি কিনে তুমি প্রোডাকশনটা বাড়াতে পারছো। মানে লিকুইডিটি এই কারণে প্রয়োজন। অনেক বড় ফ্রড কেস হয়েছে, সত্যম কম্পিউটার তোমার নাম শুনে জানি না, মাঝখানে যে বিশাল বড় ধ্বংস হয়েছিল সত্যম, তার কারণ ছিল কিন্তু তারা ফ্রড করছিল। এই ফ্রডটা আমাদের মতো সাধারণ মানুষ ধরতে পারিনি। কেন পারিনি, কারণ আমরা ক্যাশ ফ্লো যে কী জিনিস আমরা কখনো সেটা নজর দিইনি। ক্যাশ ফ্লোটা এই জন্য জরুরি, একটা কোম্পানিকে স্মুথলি রান করার জন্য
ক্যাশ ফ্লো মারাত্মক। ক্যাশ ফ্লোর তিনটে দিয়ে থাকে, অপারেটিং কাজের জন্য যেগুলো লাগে, ইনভেস্টিংয়ের জন্য কী কী লাগছে, এবং সঙ্গে সঙ্গে কী কাজ করে, ফাইন্যান্সিংয়ের কাজের জন্য কী কী লাগে। তো এইটা আমি ডিটেলস বলতে গেলে এখন একটা দিন পার হয়ে যাবে, এখন আর এখানে আসছি না। ফাইনালি 31 কোটি টাকা কিন্তু নেগেটিভ রয়েছে। আর নেগেটিভ মানে কোম্পানি খারাপ তা না, নেগেটিভ মানে কি, ধরো তুমি, আমি কথা জাস্ট বলছি এখানে ছোট্ট করে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি তুমি লোহা লক্কর কিনেছো, প্লান্ট মেশিনারি কিনেছো, ফার্নিচার ফিক্সচার কিনেছো, অ্যাসেট বাড়িয়েছো, ফলে ইনভেস্টিং বেড়েছে। ইনভেস্টিং 476 কোটি তুমি লেগেছে, খরচা হয়ে নেগেটিভ হয়ে গেছে। যদি সেটা না করতে তাহলে পর তোমার তো নেগেটিভ থাকতো না, ক্যাশ ফ্লো পজিটিভ থাকতো, কিন্তু কোম্পানিটা থেমে যেত। কোম্পানিটাকে মুভ করার জন্য, কোম্পানিটাকে আরও বেশি লোককে সে গ্যাদার করানোর জন্য, কোম্পানিতে আরও বেশি সফটওয়্যার, এ তো সফটওয়্যার কোম্পানি, বা এই সমস্ত কাজগুলো করার জন্য কোম্পানি অনেক সফটওয়্যার কিনতে হয়, তাছাড়া ইনস্টলেশন করতে হয়, সার্ভার হার্ডওয়্যার লেভেলে কিনতে হয়, সেগুলোর জন্য কিন্তু দরকার পড়ে। ফলে এই জিনিসটা বুঝলাম। এবারে আসছি আরেকটা গুরুত্ব, প্রমোটার মানে মালিক, যার কথা আগে আমি বলছিলাম। প্রমোটারটা দেখে নাও কীরকম সিচুয়েশন রয়েছে। আমি প্রমোটার দেখছি এই কোম্পানিটা জেনসার টেকনোলজি, প্রায় 2021 সালের সেপ্টেম্বর থেকে দেখছি 49.12% যেটা ছিল, আজও রয়েছে 49.17%। মানে মোটামুটি একেবারে সেমভাবে প্রমোটার রেখেছি। মানে প্রমোটার বিশ্বাস করে কোম্পানিটাকে, এটা কিন্তু বড় জায়গা। একটা প্রমোটার যদি না বিশ্বাস করে নিজের কোম্পানিকে, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করে সেখানে ইনভেস্ট করবো বলতে পারো? এর সঙ্গে সঙ্গে এফআইআই ডিআইএ মানে ইনস্টিটিউশনাল, যারা বাইরে থাকছে বা এদেশে থাকছে, বা মিউচুয়াল ফান্ডে যে টাকাগুলো লাগানো হচ্ছে সেইগুলো যারা ইনভেস্ট করছে এখানে, তুমি যদি লক্ষ্য রাখো তাহলে দেখবে আমি মার্চ সঙ্গে জুনের এই কোয়ার্টারে আমি কম্পেয়ার করছি। প্রমোটার 49.18% ছিল, 49.17, মোরাললেস সেম রয়েছে। ওদিক থেকে আমি এফআইআই দেখি 16.53 যেটা ছিল সেটা কিন্তু হয়েছে 15.74, কিছুটা বিক্রি করেছে। ডিআইআই কি করেছে, 17.53 ছিল, 19.04 হয়েছে, মানে অনেকটা কিনেছে। এবার পাবলিক যারা ছিল 16, মানে রিটেলার যারা আমরা 16.77 ছিল, সেটা হচ্ছে 16.06, মানে রিটেলার যেটা বেচে দিয়েছে, এফআইআই যেটা বেচে দিয়েছে, ডিআইআই সব মিলে কিনে নিয়েছে। তো মানে মোটামুটি, এবং প্লাস তাই নয়, এমনকি প্রমোটার যে 0.01 বিক্রি করেছে সেটাও কিন্তু নিয়ে নিয়েছে ডিআইআই। অর্থাৎ ডিআইআই অ্যানালাইসিস করে দেখেছে কোম্পানিটা দুরন্ত কোম্পানি এবং এখন একটা সুন্দর দামে পাচ্ছে। তাই জন্য আবার বলছি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, পরে বলো না। আচ্ছা, চলে আসে পরের পার্ট। এইবারে আমি দেখব ফাইন্যান্সিয়াল রিপোর্ট। ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলতে কোম্পানিটা কিভাবে অ্যানালাইসিস করেছি, এর একটা 168 পাতার একটা অ্যানুয়াল রিপোর্ট পাবে, স্ক্রিনারের মধ্যে থেকে ডাউনলোড করে নাও। জাস্ট রিসেন্ট বেরিয়েছে ওরা, সেই হিসেবে তৈরি করা। এই রিপোর্টটাকে তুমি যদি পড়তে চাও, তোমার মোটামুটি কথা তো বাদই দাও, আমার ক্ষেত্রে বেশ কতদিন সময় লেগে যাবে। তো আমি এটাকে সাহায্য নিয়েছি চ্যাট জিপিটি কি জানি, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, সেটাকে নিয়ে আমার ভিডিও বানানো আছে, দুটো ভিডিও পরপর বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। ফ্যান্টাস্টিক জিনিস, তোমাকে কাজগুলো অনেক ইজি করে দেবে। সেখান থেকে আমি যখন ইনপুট করছি, আমি যে কোয়ারিগুলো করেছিলাম সেগুলো তোমাদের একটু বলি। একটা অ্যানুয়াল রিপোর্টকে নিলাম, অ্যানুয়াল রিপোর্টটা আপলোড করলাম, করার পরে সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে আমরা পুরো জানতে চাইলাম, উড ইউ কাইন্ডলি রিড দ্য অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস ফর মি। তার উত্তরে ও কিন্তু সুন্দরভাবে আমাদের জানিয়ে দিল কোম্পানিটার নাম কি, কোম্পানিটার কত ওয়ার্থ রয়েছে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল কত রয়েছে, 4.8 বিলিয়ন, আরপিজি গ্রুপ রয়েছে, কোম্পানি হেডকোয়ার্টার কোথায় রয়েছে, 10,300 বেশি এমপ্লয়ি কাজ করছে, 30টার বেশি লোকেশনে কাজ হয়। তারপরে ডিটেলসে বলে গেল হাইলাইটগুলো কী রয়েছে, ইএসজি রেসপন্সিবিলিটি কী রয়েছে, তার মধ্যে রেভিনিউ কেমন রয়েছে, ইন্ডাস্ট্রি ফোকাস কীরকম রয়েছে, তারপরে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সগুলো জানিয়ে দিল। দেখো 3 পাতার মধ্যে সমস্ত খবরকে কিন্তু জানিয়ে দিল আমাদেরকে, যেন রেভিনিউ কেমন রয়েছে, এবিটা দিয়ে এবারে কেমন রয়েছে, প্রফিট আফটার ট্যাক্স কেমন রয়েছে, কোয়ার্টারলি অ্যাচিভমেন্ট কেমন হয়েছে, অপারেশনাল মেট্রিক্সগুলো কী রয়েছে, ইএসজি গোল কী রয়েছে, এছাড়া বোর্ড অফ ডাইরেক্টরের কথা জানালো, শেয়ার হোল্ডার এনগেজমেন্ট কেমন রয়েছে, সমস্ত কিছু কিন্তু চ্যাট জিপিটি আমাকে জানিয়ে দিচ্ছে। আমাকে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি স্টেটমেন্ট সমস্ত কিছু কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে। তারপরে আমি জানতে চাইলাম রিস্ক কেমন রয়েছে, অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই সিচুয়েশনে তুমি রিস্ক কেমন দেখছো। তার উত্তরে ও যে কথাগুলো লিখে দিল সেটাও খুব ইন্টারেস্টিং। অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী ইন্টেন্স কম্পিটিশন রয়েছে, কম্পিটিশন জায়গা তৈরি হয়েছে, রিস্ক রয়েছে, সাইবার সিকিউরিটি রিস্ক রয়েছে, তারপরে ট্যালেন্ট শর্টেজ হয়ে গেছে, এমপ্লয়ি তো প্রচুর আসছে কিন্তু ট্যালেন্টেড এমপ্লয়ের সংখ্যা কম, তারপরে ইকোনমি আনসার্টেনিটি কিছু রয়েছে, দেশে বিদেশে যে সমস্ত আনসার্টেনিগুলো, হায়ার ডিপেন্ডেন্স থাকতে হচ্ছে কোনো
পার্টিকুলার ক্লায়েন্টের উপর, সেইগুলো নিয়ে জিও পলিটিক্যাল সিচুয়েশনগুলো, যেরকম ইউএসএ সঙ্গে যে যুদ্ধ আগে পরবর্তীকালে এখন প্রেজেন্টলি যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে সেইগুলো নিয়ে বক্তব্য, তারপরে ইসরায়েলের যুদ্ধ যেটা কিছু প্রবলেম হতে পারে, তো ফাইন্যান্সিয়াল রিস্ক ব্যাপারটা বললো। এইগুলো জানার পরে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, দু একটা ক্লায়েন্টের উপর বেশি পরিমাণে তাদের ইনভেস্টমেন্ট নির্ভরশীলতাটা খারাপ হতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করে দিল, মানে তোমাকে ডিটেলস বোঝালো। এবারে আমি জানতে চাইলাম, তারপরে প্রশ্ন হচ্ছে তুমি ফিউচার প্রজেকশনটা কি আছে, তুমি আমাকে জানাতে পারো ফিউচারে কি হয় কাজ করবে। তার উত্তরও দিয়ে দিল গ্লোবাল ইকোনমিক রিসাইলেন্স, ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে, ইকোনমি উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে এদের উন্নতি হবে, সেই প্রজেকশন তৈরি করা। ক্লায়েন্ট সেন্ট্রিক কিছু অ্যাপ্রোচ গ্রহণ করেছে, কস্ট অপটিমাইজেশন কাজকর্ম চলছে, টেকনোলজিতে বেশি করে ইনভেস্টমেন্ট হচ্ছে, যেটা তুমি একদম পরিষ্কারভাবে যে জানতে পারলে ক্যাশ ফ্লো থেকে, যেখানে কীভাবে কাজ হচ্ছে, ইনভেস্টমেন্ট কী হচ্ছে, স্ট্র্যাটেজিক গ্রোথ রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে। তো এইগুলো তুমি কিন্তু চ্যাটজিপিটি থেকে সব কিছু পেয়ে যাচ্ছ। এবার নেক্সট পয়েন্ট আসবো, সেটা হচ্ছে ডেপ্ট পরিমাণ কি, ঋণের পরিমাণ। ডেপ্ট রয়েছে 0.05, অর্থাৎ আমরা যেটা জানি, আমরা ঋণের পরিমাণটা খুব কম বুঝতে পারছি। যে পরিমাণ টাকা তুমি এক্সাম্পল দিয়েছিলাম, 100 টাকা নিয়ে বাজারে গেছিলে, 10 টাকা তুমি সেখানে ধার করেছিলে বন্ধুর কাছ থেকে, সেখানে 0.1 তোমার রয়েছিল ডেপ্ট টু ইকুইটি রেশিও, 100 টাকার তুলনায় 10 টাকা। ঠিক এখানে তারও কম। তুমি দেখো ব্যালেন্স শিটে যাও, ব্যালেন্স শিটে গিয়ে রেভিনিউ দেখো, সেখানে 3517 কোটি এর রেভিনিউ রয়েছে। এই রেভিনিউ মধ্যে থেকে এর যদি ডেপ্ট ঋণের পরিমাণ মাত্র 686 কোটি কি 886 কোটি, মানে একেবারে নেগলিজেবল রয়েছে। সেকেন্ড লাস্ট পয়েন্ট যাবো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তুমি ওয়েবসাইট থেকে দেখতে পারো, ডিভিডেন্ড প্রতি বছর দেওয়া, ম্যানেজমেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সো ম্যানেজমেন্ট কেমন রয়েছে, ডিভিডেন্ড দেওয়া দেখলে ধরতে পারবে তুমি। এছাড়া গুগল থেকে তুমি সার্চ করলে বুঝতে পারবে। তো ডিটেলস বড় সড়ো দারুণ ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে আমরা সব কিছু জিনিস জানতে পারলাম একদম, মানে এটা একটা তোমাদের কাছে যেন লাইব্রেরি হয়ে থাকে এই ভিডিওটা। যখন প্রয়োজন পড়বে তোমরা স্টেপ বাই স্টেপ লিখে লিখে এগুলো তৈরি করবে। আলটিমেটলি আমি তোমাকে এই অ্যাসুরেন্সটা দিচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে, যে এই ভিডিও থেকে তুমি যা শিখলে, জানলে, বুঝলে এবং যা করলে, তাতে তোমার বাকি জীবনে স্টক মার্কেটে অ্যানালিসিস করার জন্য আর খুব বেশি, যাকে ফান্ডামেন্টালটা জানার জন্য অন্তত প্রিলিমিনারি লেভেলে আর কাউকে কোনো দরকার পড়বে না। তো আসলে আজকে শেষ হল, আগামীকাল দেখা হচ্ছে। আগামীকাল খুব ইন্টারেস্টিং একটা জায়গা নিয়ে আসতে চলেছি, সেটা নিয়ে বলবো।